আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাঠ পঞ্চম, যেটি দ্বিতীয় অধ্যায়ের পাঠ পঞ্চম নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার বিষয়টির নাম হচ্ছে মাঠ ফসলের বহুমুখীকরণ। এবং এটি একটি আমরা যে কৃষি প্রযুক্তির কথা বলেছিলাম এর আগে, যে আমাদের দেশ ক্রমান্বয়ে প্রতিনিয়ত যে আমাদের কৃষি বিজ্ঞানী যারা আছেন, যারা কাজ করতেছে কৃষির বিভিন্ন সেক্টরে, তো তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে নিয়ে আসেন এবং সেই প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকরা সফলতার সাথে কাজে লাগাচ্ছেন। এরকমই বেশ কিছু প্রযুক্তির সাথে আমরা আজকে আলোচনা করব এবং আশা করি এটি তোমাদের বুঝতে সক্ষম, তোমরা সবাই এটি ভালোভাবে বুঝতে সক্ষম হবা। এবং এই পাঠের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে আমাদের যে সামরিক কৃষির যে উন্নয়ন, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমাদের যখন দেশ স্বাধীন হয় সেই 1971 সালের দিকে আমাদের সংখ্যা ছিল অনেক কম, 5 কোটির কাছাকাছি ধরা হয়। তখন কিন্তু আমাদের একটা খাদ্য ঘাটতি ছিল, কিন্তু এখন আমাদের জনসংখ্যা 16 কোটির উপরে চলে গেছে শিক্ষার্থী বন্ধুরা। কিন্তু তারপর আমরা মোটামুটিভাবে আমাদের যে খাদ্য আছে, যে আমাদের যে উৎপাদন হয়, কৃষির যে উৎপাদন হয়, সেটি দিয়ে আমরা কিন্তু চালিয়ে যেতে সক্ষম হই। সামান্য কিছু ক্ষেত্রে হয়তো আমাদের কিছু খাদ্য আমদানি করতে হয়। তো এই যে আমাদের যে এই কৃষির যে উন্নয়ন, সামগ্রিক যে উন্নয়ন, তার পিছনে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের নতুন নতুন প্রযুক্তি কাজ করতেছে। এবং সেই রকমই বেশ কিছু নতুন কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করব, যে প্রযুক্তির মাধ্যমে আমরা এই আমাদের যে বিশাল এই গোষ্ঠী রয়েছে, যে জনসংখ্যা রয়েছে, তাদের চাহিদা, খাদ্যের যে চাহিদা, তা আমরা কিভাবে পূরণ করতে সক্ষম হই, সেরকম কিছু প্রযুক্তির সাথে আজকে আমরা পরিচিত হব এবং আমরা আলোচনা করব। তো দেখো, মাঠ ফসলের বহুমুখীকরণ, কৃষক তার ফসলের মাঠে কি কি ফসল ফলান, তা আমরা দেখেছি কি। আমরা ফসলের মাঠ পরিদর্শন করব এবং দেখব কোন মাঠ ধান ভিত্তিক, কোনটি ইক্ষু ভিত্তিক, কোনটা তুলা ভিত্তিক, আর কোনটি পাট ভিত্তিক। অর্থাৎ আমরা যখন কোনো মাঠের পাশ দিয়ে যাব, তো আমরা দেখব যে কোনো কৃষক এই জমিতে কোন ধরনের ফসল ফলাচ্ছেন। এর ফলে আমাদের যেটা হবে যে আমরা আবহাওয়ার সাথে পরিচিত হতে পারবো এবং সেই অঞ্চলটি কোন শস্য চাষের জন্য উপযোগী সে সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকবো। অর্থাৎ একটি অঞ্চলের পরিবেশ এবং মাটির গঠনের সাথে কিন্তু একটি নির্দিষ্ট ক্রপ চাষের কিন্তু সম্পর্ক রয়েছে, যোগসূত্র রয়েছে। তো যখন তোমরা কোনো একটি মাঠের মধ্যে দিয়ে যাবে বা কোনো একটি অঞ্চলের মাঠের মধ্যে দিয়ে যাবে, যখন তোমরা কোনো মাঠকে পর্যবেক্ষণ করবে এবং কোন ফসল সেখানে চাষাবাদ করা হচ্ছে, সেখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ধারণাটুকু পেতে পারো যে এই যে ক্রপ, এই ওই অঞ্চল এনভায়রনমেন্টের সাথে এর কি সম্পর্ক রয়েছে, সেটি কিন্তু তোমরা ধারণা পেতে পারো। এখানে সেটি বলা হয়েছে। এরপর দেখো যে মাঠ ফসলের বহুমুখীকরণ, অর্থাৎ একমুখী থেকে বহুমুখী। একমুখী হচ্ছে একটি ফসল, আর যেহেতু বলা হচ্ছে যে বহুমুখী, তার হচ্ছে কি মাঠ ফসল, অর্থাৎ যে ফসলগুলো মাঠে চাষ করা হয়, খোলা মাঠে চাষ করা হয়, এখানে সেই কথাই বলা হচ্ছে যে মাঠ ফসলের বহুমুখী বলতে কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র ও সাথী ফসলের চাষ এবং খামার যান্ত্রিকরণকে বোঝায়। অর্থাৎ একটি ফসল যদি বারবার করে একটি জমিতে লাগানো হয়, আবাদ করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তার মধ্যে কোনো বৈচিত্র্য আসে না এবং একটি ক্রপের উপরই কিন্তু ওই অঞ্চল নির্ভর প্রদান হয়ে থাকে। কিন্তু আমরা যদি একটি ক্রপ চাষ না করে, একটি শস্য চাষ না করে, এর মধ্যে যদি বিভিন্ন ক্রপ একই সময়ে অথবা এক সময় এক ঋতুর পর আরেক ঋতুতে একটা সিজন ভিত্তিক, মৌসুম ভিত্তিক যদি আমরা আবাদ করতে পারি, অবশ্যই সেটি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং সামগ্রিক কৃষির উন্নয়নে এটি কিন্তু ভূমিকা পালন করবে। কিভাবে, সেটি আমরা আমাদের আলোচনায় নিয়ে আসব। দেখো যে শস্য বহুমুখীকরণের উদ্দেশ্য হচ্ছে যে এক, কাঙ্ক্ষিত ফসল বিন্যাস, শস্যের আবাদ বাড়ানো, কৃষকের আয় ও জীবনযাত্রার উন্নয়ন করা। যেটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যদি একটি ফসলে আবাদ করা হয় কিন্তু জমিতে, তাহলে কৃষক কিন্তু একটি ফসল পেয়ে থাকবে কোনো একটি জমিতে। কিন্তু একটি জমিতে যদি দুটি ফসল একসাথে চাষ করা হয় এবং একটি জায়গায় দুটি ফসল চাষ করা হচ্ছে, এর ফলে কিন্তু একজন কৃষক যে প্রফিট, একটি মুনাফা পেয়ে থাকবে, তার পরিমাণ কিন্তু অবশ্যই, এবং সে যখন বেশি মুনাফা পেয়ে থাকবে, তো এর ফলে যেটি হবে যে সে বেশি টাকা ইনকাম উপার্জন করতে পারবে, বেশি আয় উপার্জন করতে পারবেন এবং পরিশেষে তার জীবনযাত্রার মানটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বৃদ্ধি পাবে।
এবং এর ফলে যেটি হচ্ছে যে আমাদের শস্যের যে উৎপাদন অর্থাৎ শস্য উৎপাদন যেটি হতো একটি নির্দিষ্ট জমিতে সেটির পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। এরপর দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে খামারের কর্মকাণ্ড সমন্বয় করা এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনা। অর্থাৎ খামারে একটি আমাদের একটি ফসল যখন আমরা চাষাবাদ করতে যাই তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়। আমাদের বীজ সংগ্রহ করতে হয়, আমাদের জমি প্রস্তুত করতে হয়, আমাদের ভালো বীজ সংগ্রহ করে সে বীজকে জমিতে পুঁতে দিতে হয়। তারপর আমাদের একটি ফসল পাকার আগ পর্যন্ত বিভিন্ন অন্তর্বর্তীকালীন পরিচর্যা আছে সেই দিকটির প্রতি খেয়াল রাখতে হয়। অর্থাৎ আমাদের সেচের দিকে আমাদের আগাছা দমন এবং এরপরে আমাদের ফসল সংগ্রহ করার পর যে বিপণন সেটির দিকেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হয়। তো এই যে কাজগুলো এই কাজগুলোর মধ্যে সমন্বয় করা যায় অর্থাৎ আমরা যখন রিলে ফসলের কথা আলোচনা করবো বা মিশ্র ফসলের কথা আলোচনা করব তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে খামারে যে কর্মকাণ্ড সমন্বয় করা এই বিষয়টি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনা অর্থাৎ আমরা এর আগে এই বিষয়টি আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা যে প্রতিকূল পরিবেশ এটি একটি শস্য উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একজন কৃষক তার জমিতে ফসল আবাদ করার সময় তার বিরূপ প্রভাব চলে আসতে পারে। দেখা যায় কখনো অতিবৃষ্টি, কখনো অতি উচ্চ তাপমাত্রা, কখনো বা অনেক বেশি ঠান্ডা, এরকম বিরূপ পরিবেশ কিন্তু চলে আসতে পারে। এই পরিবেশে আমরা কিভাবে খাপ খেয়ে নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে পারি সেটি কিন্তু এই মাঠ ফসল বহুমুখী কারণ। দেখা গেছে যে কোনো একটি ফসল কৃষক লাগিয়েছে এমন সময় অনেক বৃষ্টিপাত হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। তো এই ফসলটি পরবর্তী অন্য কোনো ফসলের সাথে লাগানো যায় কিনা বহুমুখী অর্থাৎ মাঠ ফসলের বহুমুখীকরণের মাধ্যমে। এর ফলে যেটি হবে কৃষক কিন্তু তার যে প্রতিকূল পরিবেশের কারণে বিরূপ পরিবেশের কারণে তার ফসলের যে ক্ষতি হয়েছিল যে ফসলটি সেই ফসলটির ঘাটতি বা যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু সে পুষিয়ে উঠতে সক্ষম হতে পারে। এরপর দেখো যে প্রচলিত শস্য বিন্যাসে উন্নত ফসলের জাত এবং কলা কৌশলের সংযোগ ঘটানো। অর্থাৎ প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রযুক্তির সম্মুখীন হচ্ছে এবং এই প্রযুক্তিগুলো আমরা মাঠ পর্যায়ে গিয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবো কিনা সেটিও কিন্তু মাঠ ফসলের বহুমুখীকরণ হিসাবে নির্ভর করে। ধরো যে তুমি মিশ্র ফসলের কথা বলো যে মিশ্র ফসল আমাদের দুটি ফসল একসাথে লাগানো হয়। তো একটি ফসল আমরা নতুন প্রযুক্তির যে ফসল সেটি দিয়ে আমরা করতে পারি, আর আরেকটি ফসল কিন্তু আমার শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যে আসল যে ফসল আমরা সাধারণ পদ্ধতিতে যেভাবে আবাদ করি সেভাবে করতে পারি। এর ফলে যেটি হবে যে সাধারণ ফসল সাধারণ পদ্ধতিতে আমরা যেভাবে শস্য আবাদ করে থাকি তো সেটি আমরা চাষাবাদ করার পর সেটিতে আমরা ফসল পাবোই কাঙ্ক্ষিত। পাশাপাশি দ্বিতীয় ফসলটি থেকে আমরা যে নতুন যে প্রযুক্তি সেই প্রযুক্তি সেটি আমাদের মাঠ পর্যায়ে প্রয়োগ করা সম্ভব করবো কিনা বা এর সফলতার ভাগ কত হতে পারে সেটি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তো এখানে এটি বলা আছে যে উন্নত ফসলের জাত এবং কলা কৌশল অর্থাৎ নিত্য নতুন যে কলা কৌশল আছে এটি আমাদের শস্য বহুমুখীকরণের মাধ্যমে এটি আমরা প্রয়োগ ঘটাতে সক্ষম হব। এরপর হচ্ছে বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো এবং প্রযুক্তি গ্রহণে কৃষকের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধান করা। এটি যখন আমাদের যে বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ অর্থাৎ যখন আমরা রিলে চাষ মিশ্র ফসল এবং আমাদের ক্রপ শস্য আবর্তনের কথা আলোচনা করব তখন কিন্তু এই ব্যাপারগুলো এই উদ্দেশ্যগুলো কিন্তু আমাদের অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এবং আমরা আরো ভালোভাবে বুঝতে সক্ষম হব। এই জন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে আমাদের কিছু শস্য বহুকরণের প্রযুক্তি আছে বা পদ্ধতি আছে সেদিকে আমরা চলে যাই। দেখো এর প্রথমটা দেওয়া আছে হচ্ছে যে ফসল বিন্যাস। বাংলাদেশের ভূমি নানা জাতের ফসল চাষের উপযোগী, তবে প্রতিটি কৃষকই ফসলের বিন্যাস করে আবাদ করেন। ফসল বিন্যাস অর্থ হচ্ছে কৃষক সারা বছর বা 12 মাস তার জমিতে কি কি ফসল ফলাবেন তার একটা পরিকল্পনা করা। ফসল বিন্যাস করা হয় মাটির গুণাগুণ, প্রাণীর প্রাপ্যতা, চাষ পদ্ধতি, শস্যের জাত, ঝুঁকি এসব বিষয় বিবেচনা করে ফসল বিন্যাস করা হয়ে থাকে। আর ফসল বিন্যাসে একটি সিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করে সারের চাহিদা হ্রাস করা সম্ভব এবং তাতে মাটির উর্বরতাও বৃদ্ধি পাবে। তো দেখো যে ফসল বিন্যাসের ক্ষেত্রে আমরা যদি বলি যে একজন কৃষক যে জমি আছে তার এই জমিটিতে অর্থাৎ অ্যাবাউট আমরা যদি জানুয়ারি থেকে ধরি অথবা আমাদের যে কৃষিভিত্তিক যে মৌসুমগুলো আছে অর্থাৎ বড় মৌসুম খরিফ 1, খরিফ
টু এই মৌসুমগুলিতে একজন কৃষক কোন কোন ধরনের ফসল আবাদ করবেন, কোন কোন ধরনের শস্য ফলাবেন বা কোন কোন ধরনের শস্যকে চাষাবাদ করবেন, এটির যে পরিকল্পনা, এটির যে কার্যক্রম, এটিকে কিন্তু বলা হচ্ছে যে ফসল বিন্যাস, অর্থাৎ কোন ক্রপের পর আমি কোন ক্রপটা লাগাবো এটি আগে থেকেই চিন্তা ভাবনা করে ভালো, এতে করে কৃষকের সাময়িকভাবে তার শস্য উৎপাদন যেটি আছে সেটিকে কিন্তু নিশ্চিত করে। এবং এটি হতে হবে হচ্ছে যে বাজারের পরিস্থিতির উপর করে, জনগণের চাহিদার উপর করে, ওই অঞ্চলের পরিবেশ সবকিছু মিলেই এটি কিন্তু একজন কৃষককে সিদ্ধান্ত নিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে এই ফসল বিন্যাসটা, অর্থাৎ একজন কৃষক তার 12 মাস কোন কোন ফসল ফলাবেন সেটি কৃষির উপর নির্ভর করে বা কোন কোন বিষয়গুলি তার বিবেচনা করতে হবে সেটি আমরা একটু আলোচনা করি। দেখো, 1 নম্বর আছে, 2 নম্বর আছে পানির প্রাপ্যতা, এটি হচ্ছে যে আমাদের বিবেচনার বিষয়গুলো, যে একটি ফসল বিন্যাস করতে গেলে একজন কৃষক যখন ওনার 12 মাস অর্থাৎ বিভিন্ন মৌসুমে কোন কোন ফসল আবাদ করবেন, যে তার জন্য এই বিন্যাস করতে গেলে তার কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসগুলো, যে মাটির গুণাগুণ, প্রাণীর প্রাপ্যতা, চাষ পদ্ধতি, শস্যের জাত, ঝুঁকি এবং আয়। আমরা যদি প্রথমেই বলি যে মাটির গুণাগুণ, অর্থাৎ ওই যে অঞ্চলে কৃষক তার ফসল ফলাবেন সেই অঞ্চলে মাটির ধরনটা কিরকম, প্রকৃতিটা কেমন, মাটির বুনটটা কিরকম। যদি সেখানে ক্লে মাটি হয়, অর্থাৎ এঁটেল মাটি যদি হয়ে থাকে, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে এঁটেল মাটিতে সাধারণত হচ্ছে যে পানির ধারণ ক্ষমতাটা বেশি হয়ে থাকে, অর্থাৎ এখানে পানি বেশি ধরে রাখতে পারে। এর ফলে যেটি হবে যে সেখানে ধানের চাষ করা যেতে পারে। যদি সেখানে পানির পরিমাণ কম হয়ে থাকে, অর্থাৎ মাটির পরিমাণ যদি বেশিটা বেলে মাটি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধু, অথবা বালু মাটি হয়ে থাকে, সেখানে কিন্তু পানির পরিবহন একদম এঁটেল মাটি তার ঠিক বিপরীত দিকে কিন্তু অবস্থান করবে। সেক্ষেত্রে পানির যে ধরন ক্ষমতা সেটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকবে। সেখানে কিন্তু ধান চাষ করা যাবে না, সেখানে ওই ক্রপগুলো, ওই শস্যগুলো চাষ করতে হবে যেটিতে পানি কম লাগে। অর্থাৎ আমরা যদি বলি যে সেই সেই বেলমাট, অর্থাৎ চীনা মিষ্টি কুমড়া এই জাতীয় বা বাঙ্গি, তরমুজ এই জাতীয় ফসল কিন্তু এই বালি মাটিতে করা যায়। এরপরে যেটি আছে যে প্রাণীর প্রাপ্যতা, সেটি যেটি বললাম, অর্থাৎ একটি পানি এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে কোনো একটি শস্যের তার জীবন চক্র সম্পন্ন করতে গিয়ে বা পরিচালনা করতে গিয়ে কিন্তু পানির ভূমিকা অনস্বীকার্য। এবং তোমরা যে সালোক সংশ্লেষণের নাম শুনে থাকবে, এটির জন্য কিন্তু যে প্রক্রিয়া, অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে উদ্ভিদ তার খাবারকে তৈরি করে থাকেন সূর্য শক্তির সাহায্যে, এবং সেই সালোক সংশ্লেষণ ঘটাতে কিন্তু অবশ্যই পানি দরকার। এবং পানি যদি কোনো কারণে একজন কৃষক তার ফসল আবাদ করতেছে, তো তার জমিতে পানি নেই, তো তখন কিন্তু অবশ্যই কৃষককে জমিতে তার পানি সরবরাহ করতে হয়। সেটি হচ্ছে যে আমাদের দেশে যেটি আমরা দেখি যে ইরিগেশনের মাধ্যমে, সেচের মাধ্যমে কিন্তু কৃষক জমিতে যদি পানির অভাব দেখা দেয়, তো সেচের মাধ্যমে কিন্তু সে পানির ঘাটতি পুরা করে থাকেন। তো এখন আমাদের এই জিনিসটা করতে হবে যে আমি একজন কৃষক যখন শস্য সিলেকশন করবেন, নির্বাচন করবেন, তখন তাকে দেখতে হবে যে তার এই এরিয়াতে পানির প্রাপ্যতা কেমন, অর্থাৎ নদী, নালা বা পুকুর এই জাতীয় জলাশয়ের উপস্থিত কেমন আছে, যে অর্থাৎ কোত্থেকে তার পানির সোর্সের পানির উৎসগুলো কি, খুব সহজে পানি সংগ্রহ করা যায় কি যায় না। যদি খুব সহজে পানি সংগ্রহ করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষক এমন ক্রপ চাষ করতে পারেন যেখানে পানি বেশি দরকার হয়।
কিন্তু যদি পানির স্বল্পতা থাকে, পানি সংগ্রহ করা যদি দুষ্কর হয়ে থাকে, কঠিন হয়ে থাকে, সেক্ষেত্রে এমন শস্য বা এমন ক্রপ কৃষককে নির্বাচন করতে হবে যেটি কম পানিতেও চাষাবাদ করা সম্ভব হয়ে থাকে। অর্থাৎ এই পানির প্রাপ্যতা কথাটা তাকে ভাবতে হবে। এরপরে রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা চাষ পদ্ধতি, অর্থাৎ সে কোন পদ্ধতিতে চাষ করবে সেটি তাকে কিছু শস্য আছে যে জমি প্রস্তুত করা দরকার পড়ে না, কিছু শস্য আছে যে জমিকে অনেক বেশি চাষাবাদ করতে হয়। আমরা যদি ডাল জাতীয় শস্যের কথা বলি, অর্থাৎ মুগ ডাল অথবা আমাদের খেসারি ডাল বা মাসকলাই যে ডালগুলো আছে এই ধরনের, বা ইভেন আমরা যদি ভুট্টা চাষের কথা বলি, এই ধরনের শস্য চাষাবাদ করার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খুব বেশি জমি চাষ করা দরকার পড়ে না। কিন্তু আমাদের যদি আমরা আলু চাষের কথা বলি, বা আমরা যদি বিভিন্ন মশলা জাতীয় অর্থাৎ সবজি চাষের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমাদের অন্তর্বর্তীকালীন পরিচর্যা দরকার এবং জমিকে বিশেষভাবে তৈরি করতে হয় এই ধরনের সবজি চাষ করার ক্ষেত্রে, অথবা আলুর কথা যদি আমরা বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই শিক্ষককে এটি ভাবতে হবে যে যে আমার আমার জমিতে ময়েশ্চার পানির পরিমাণটি কতটুকু আছে, বা আমার এখানে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ কতটুকু আমার অনুকূলে রয়েছে, সব দিক বিবেচনা করেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটি কৃষককে তার ফসল বিন্যাস তৈরি করতে হয়। এরপর রয়ে গেছে শস্যের জাত, অর্থাৎ যে আমি যে ক্রপটি চাষ করতে চাচ্ছি, আমি আমার ফসল বিন্যাসে যেই শস্যটিকে অন্তর্ভুক্ত করব, সে শস্যের জাত অর্থাৎ সে শস্যের জাত অথবা বীজ এটি বাজারে বা চাষিদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে কিনা সেই দিকটি কিন্তু একজন কৃষককে বিবেচনা করতে হবে। অর্থাৎ একজন কৃষক এমন একটি শস্যকে চাষ করতে চাচ্ছেন যেটি বাজারে স্বল্পতা রয়েছে, বাজারে ঘাটতি রয়েছে, বাজারে সচরাচর পাওয়া যায় না, এবং অথবা অভিজ্ঞ কৃষক যারা গ্রাম অঞ্চলে থাকেন, তো তাদের কাছে এই বীজগুলো সংগ্রহ করা সম্ভব না, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। তখন কিন্তু ওই ওই শস্যকে একজন কৃষক চাইলেও কিন্তু উনি চাষ করতে পারবে না, বিকজ এই কারণে হচ্ছে যে সেটির শস্যের জাতি বা শস্যের বীজগুলো পর্যাপ্ত পরিমাণে বাজার অথবা অভিজ্ঞ কৃষকের কাছে না থাকার কারণে। এরপর হচ্ছে ঝুঁকি, যে একজন ঝুঁকি হচ্ছে যে সেখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ ধরো একটি এলাকা নিম্ন এলাকা, অর্থাৎ নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ তুমি একজন কৃষক যে জায়গাটাতে বসবাস করেন সেটি নিম্নাঞ্চল, অর্থাৎ সে জায়গাগুলো নিচু হওয়ার কারণে অবশ্যই কিন্তু বন্যার সময়ে এটি বন্যার পানি দ্বারা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বা খুব বেশি সম্ভাবনা রয়েছে। এইরকম জায়গায় যদি থাকে, তো একজন কৃষক যদি তার ফসল, যদি আমরা বলি যে আমাদের যে খরিফ টু যেটি অর্থাৎ যেটি বর্ষাকাল, সেই সময় যদি সে চান যে তিনি একটি শস্যের আবাদ করবেন, তো সেটি কিন্তু তার ক্ষেত্রে অনেকাংশে অসম্ভব। কারণ এই কারণেই, যেহেতু এটি নিম্ন এলাকা, নিম্ন অঞ্চল, তো এখানে বন্যার পানি দ্বারা অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং বন্যার পানি দ্বারা ওই সময় ফসলের মাঠ প্লাবিত থাকবে, অর্থাৎ ফসলের মাঠ পানি দ্বারা পরিপূর্ণ থাকবে। অর্থাৎ একজন কৃষক যদি চান যে আমি ওই সময়টাকে কোনো একটি শস্যের আবাদ করব বা কোনো একটি শস্যের চাষাবাদ করব, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সম্ভব হবে না। তো এই জন্য আমাদের ওই সময় কি ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বা আদার কোনো সমস্যা আছে কিনা, সেটি আমাদেরকে মাথায়, একজন কৃষককে তার ফসল বিন্যাস করার সময় অবশ্যই মাথায় বা বিবেচনায় রাখতে হবে। এরপর হচ্ছে যে আয়, যে তার সব ক্রপ থেকে কিন্তু একই রকম আয় করা যায় না, এবং সব ক্রপের চাহিদা, সব ক্রপের জন্য জনগণের চাহিদা বা ভোক্তা চাহিদা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একরকম থাকে না। কোনো ক্রপে হয়তো বা চাহিদা বেশি থাকে, কোনো ক্রপে চাহিদা বেশি থাকে। যে আমার ওই অঞ্চলটাকে বিবেচনা করতে হবে, অথবা সাময়িকভাবে যে আমার এই শস্যের বাজারগুলো কোথায় কোথায়, এখান থেকে কীরকম দাম পাওয়া যেতে পারে, এই জিনিসটা একটি কৃষকের বিবেচনার মাধ্যমে রাখতে হবে। উনি এমন একটি ক্রপ চাষ করলেন, বা উনি ওনার এমন একটি ক্রপ তার ফসল বিন্যাসের মধ্যে অন্তর্ভুক্তি করলেন যেটি স্থানীয় যে বাজার আছে বা যেখানে এর বাজারগুলো থাকতে পারে, সেখানে এর বেশি খুব বেশি দাম নেই বা কদর নেই। তো উনি যদি এই ক্রপটা, যদিও উনি এই শস্য আবাদ করতে, ওই শস্যটি আবাদ করতে বা চাষাবাদ করতে সক্ষম হবেন, কিন্তু ওইখান থেকে কিন্তু ওনার আয় যে, অর্থাৎ আয় প্রাপ্তির যে সম্ভাবনা, সেটি কিন্তু অনেক কমে যাবে। তো এটি ছিল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের ফসল বিন্যাসের ক্ষেত্রে এই বিবেচনার বিষয়গুলো, যে মাটির গুণাগুণ, আমাদের পানির প্রাপ্যতা, মাটির পানি গুণাগুণের মধ্যে আরেকটি জিনিস রয়েছে যে মাটির পিএইচ অর্থাৎ অম্ল ক্ষার কি পরিমাণে থাকে, কোন অবস্থা থাকে, কোন পরিবেশে আছে, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। অর্থাৎ প্রত্যেকটা মাটির যে বুনট, মাটির যে গঠন, এবং মাটির যে অর্থাৎ তার যে
বায়োলজিক্যাল অর্থাৎ জীবীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, রাসায়নিক এবং ফিজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটি কিন্তু দেখে সেক্ষেত্রে বন্ধুরা ফসল বিন্যাস করতে হবে একজন কৃষককে। এরপর পানির প্রাপ্ততা, যে কি পরিমাণ পানি এর থেকে পাওয়া যায় বা কি পরিমাণ পানি আছে, খুব সহজে পানি পাওয়া যায় নাকি পানি যে উৎসগুলো সেটি অনেক কম, সেগুলো বিবেচনা করতে হবে। চাষ পদ্ধতির কথা বলেছে এবং শস্যজাত ঝুঁকি এবং আয়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিশ্র এবং সাথী ফসলের চাষ। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং এটি তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এটি প্রায় আমাদের পরীক্ষা অনেক সময় চলে আসে, আমাদের যে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা আছে। যে মিশ্র মিশ্র মানে হচ্ছে কি মিশ্রিত করা, আর সাথী ফসল হচ্ছে যে সহযোগী। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের মিশ্র এবং সাথী ফসলের চাষ বলতে বোঝায় যেটি, যে একাধিক ফসল যা ভিন্ন ভিন্ন সময় পাকে। অর্থাৎ আমি দুটি ফসলকে একই জমিতে চাষ করব, কিন্তু তারা ম্যাচুরিটি অর্থাৎ তাদের যে পাকার সময় হবে সেটি হবে ভিন্ন, এবং ক্রমবৃদ্ধির ধরন ক্রমবৃদ্ধি অর্থাৎ এদের বৃদ্ধি এবং বিকাশের ধরনটা ভিন্ন হয়ে থাকবে, এবং এরা মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে। এরূপ ফসলের একত্রে চাষকে বোঝায়। এবং মিশ্র এবং সাথী ফসলে আমাদের পোকামাকড়, রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি কম হয়ে থাকে বা অথবা ঝুঁকি হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো যে মিশ্র ফসলের ক্ষেত্রে অর্থাৎ আমরা মিশ্র ফসল হচ্ছে যে একই জমিতে আমি দুটি ফসল একসাথে লাগিয়ে দিব, কিন্তু এদের পূর্ণতা আসবে হচ্ছে যে ভিন্ন ভিন্ন সময়। যদি এক সময় আসে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এদের যে বংশগত যে একটি শুদ্ধতা রয়েছে সেটি কিন্তু হারিয়ে যেতে পারে বা সেটি কিন্তু মিশ্রিত হয়ে যেতে পারে। এই জন্য আমাদের যেটি করতে হবে যে এদের ম্যাচুরিটি, এদের যে ফ্লাওয়ারিংটা, ফুল আসার টাইমটা ভিন্ন হতে হবে। অর্থাৎ একটি ফসলকে আমরা সংগ্রহ করার পর তার বেশ কিছুদিন পর আমাদের আরেকটি ফসল আমরা কর্তন করব বা ফসল কাটবো। এবং এই দেখো এরা মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করে, এই আহরণ করে, এটি তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি আমার জমিতে, একজন কৃষক তার জমিতে ধরো যে একে দুটি ক্রপ, দুটি ভিন্ন ফসল লাগালেন, কিন্তু যদি এরা একই স্তর থেকে অর্থাৎ মাটির নিচের একই জায়গা থেকে যদি এরা পুষ্টি আহরণ করে, এর ফলে যেটি হবে যে দুটি গাছ কিন্তু ওই পুষ্টি অর্থাৎ ওই জায়গাতে যেই পুষ্টি রয়েছে তার জন্য কিন্তু তারা একটা প্রতিযোগিতা করবে। কিন্তু যদি দুটি ফসল এমনভাবে লাগানো হয় যে একটি ধরো যে মাটির 5 সেন্টিমিটার থেকে গভীর থেকে পুষ্টি আহরণ করবে, আরেকটি হচ্ছে 10 সেন্টিমিটার থেকে তারা কি করবে, পুষ্টি আহরণ করবে। এর ফলে যেটি হবে, এই যে তারা ভিন্ন ভিন্ন স্তর থেকে পুষ্টি আহরণ করতেছে, এর ফলে যেটা হবে যে প্রতিযোগিতা যেটি অর্থাৎ সোর্স অর্থাৎ ন্যাচারাল যে রিসোর্স রয়েছে অর্থাৎ একটি মাটির ভিতরে যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে তার জন্য কিন্তু তাদের প্রতিযোগিতা করতে হবে না। এবং তোমরা জানো একটি গাছের স্বাভাবিক বৃদ্ধি বা একটি শস্য আবাদ করার ক্ষেত্রে তার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য 17টি প্রয়োজনীয় উপাদান রয়েছে, যেটি হচ্ছে একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং এই পুষ্টিগুলো যদি সুষম পরিমাণে বা পরিমিত পরিমাণে গাছ বা উদ্ভিদ পেয়ে না থাকে, তাহলে কিন্তু একটি গাছের স্বাভাবিক বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে এবং তার যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে অর্থাৎ শোষণ, সালোক সংশ্লেষণ, এটি কিন্তু প্রশোধন, এটি কিন্তু ব্যাহত হবে এবং পরিশেষে যেটি হবে যে গাছটি কিন্তু মরে যাবারও সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের যেটি করতে হবে যে আমরা দুটি ফসল একসাথে লাগাবো ঠিকই, কিন্তু এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দুটি গাছের রুটের ডেপটা যেন অর্থাৎ একটি অগভীর রুটের শস্যের সাথে অর্থাৎ মূলের বা শিকড়ের বিশিষ্ট শস্যের সাথে আমরা একটু গভীর শিকড় বিশিষ্ট গাছ একসাথে লাগিয়ে আবাদ করতে পারি। এরপরে দেখো যে মিশ্র এবং সাথী ফসলের যেটি হয় যে পোকামাকড় এবং রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়। অর্থাৎ যদি আমরা বলি যে পোকামাকড় বা রোগ বালাই হয়, অনেক সময় যেটি হয় যে পোকামাকড় বা রোগ জীবাণু সাধারণত আগাছার মাধ্যমে ছড়িয়ে থাকে, এবং এই আগাছা এইটি কিন্তু একটি ক্রপের যে মাঝখানে অর্থাৎ আমাদের সারি টু সারি যে জায়গা রাখা হয় সেখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এর আশ্রয় হিসাবে অর্থাৎ ওই আগাছাগুলো কিন্তু ওই ক্ষতিকর পোকামাকড় বা ক্ষতিকর রোগ জীবাণুর আশ্রয়স্থল হিসাবে কাজ করে।
তো যদি আমরা মিশ্র বা সাথী ফসলের চাষ করি, সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের দুটি ফসলের মাঝখানে যে জায়গাটিতে আছে সেটিতে কিন্তু আমরা অপর একটি শস্য লাগিয়ে দিয়েছি বা আবাদ করছি। এর ফলে যেটি হবে যে আগাছা যে জন্মানো বা আগাছা যে বড় হওয়ার সেটির সম্ভাবনা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কম থাকবে। এর ফলে যেটি হবে ওই আগাছা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটি কিন্তু ওই পোকামাকড় অথবা ক্ষতিকর যে পোকামাকড় আছে বা ক্ষতিকর যে জীবাণু আছে সেটির কিন্তু আবাসস্থল হিসাবে কাজ করতে পারে না। এরপর আছে হচ্ছে যে রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়। সেটি হচ্ছে যে যদি আমাদের দেখা গেছে যে আমরা যে দুটি ফসল একসাথে লাগাচ্ছি এবং দ্বিতীয় যে ফসলটি আছে বা যদি আমরা দুটি ফসল একসাথে মানে একটার পর যদি আরেকটা একটি ফসল সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পর যদি আমরা আরেকটি ফসল আবাদ করতাম, সেক্ষেত্রে কিন্তু সময়টা বেড়ে যেত এবং সময় যদি বেড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে বন্যা চলে আসতে পারে বা প্রাকৃতিক বিপর্যয় এরকম ঘটতে পারে। আমরা যদি একটু পরিকল্পনা করে যে যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এর আগে যদি আমরা দুটি ফসল একসাথে চাষ করি, সেটি মিশ্র ফসল বা সাথী ফসল হিসাবে হোক, এর ফলে কি হবে যে আবহাওয়াজনিত যে ঝুঁকি ছিল সেটি কিন্তু আমরা এড়াতে সক্ষম হব। এরপরে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে শূন্য চাষ পদ্ধতি। এর থেকে বুঝতেই পারতো শূন্য অর্থাৎ শূন্য চাষ হচ্ছে বিনা চাষে ফসল ফলানো। বন্যা কবলিত এলাকায় ধান ভিত্তিক ফসল বিন্যাসে শূন্য চাষ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ বা লাগানো যায় এবং ভালো ফলনও পাওয়া যায়। এতে কৃষকের 3 থেকে 4 সপ্তাহ সময় বাঁচে। অর্থাৎ আমরা জানি যে যদি সাধারণত একজন কৃষক কোনো ফসলের আবাদ করতে যান বা কোনো শস্যের আবাদ করতে যান, এর জন্য ওনার কিন্তু জমি প্রস্তুত করা দরকার। অর্থাৎ একটি জমিতে দেখা যেতে পারে জমিতে পানির ঘাটতি রয়েছে বা পানির স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে তাকে সেচের ব্যবস্থাটা অর্থাৎ জমিতে পানি দিয়ে জমিকে প্রস্তুত করতে হবে। জমিতে অনেক সময় দেখা গেছে অনেক বেশি আগাছা জন্মে থাকে, সেক্ষেত্রে যেটি করতে হয় যে আগাছাকে দমন করতে হয়। আবার অনেক সময় যেটি দেখা যায় যে মাটিতে অনেক মাটির বড় বড় দলা থেকে যায়, যেটিকে লেবেল করতে হয়, সমান করতে হয়। এই কাজগুলো কিন্তু জমির তৈরির সময় বা প্রস্তুতের সময় কিন্তু কৃষককে বিবেচনা করতে হয়। তো এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে বিবেচনা করতে হয় একটি কৃষক যখন জমি প্রস্তুত করবে। কিন্তু দেখো শূন্য চাষ পদ্ধতি এটি এমন একটি চাষ পদ্ধতি যেটির জন্য কিন্তু কোনো জমিতে কিন্তু জমি প্রস্তুত করা সাধারণত কিন্তু একজন কৃষকের দরকার পড়ে না এবং এটি ওই সময় সাধারণত করা হয় অর্থাৎ যখন বন্যার পানি নেমে যাওয়ার পর নদীর পাড়ে, যদি আমরা বলি নদীর পাড়ে যে এলাকাগুলো থাকে সেখানে কিন্তু পানিতে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকে, রস থাকে। অর্থাৎ যেহেতু কয়েকদিন আগে এখানে বন্যার পানি ছিল, অর্থাৎ সূর্যের তাপে পানি সম্পূর্ণ মাঠ থেকে শুকিয়ে যেতে পারে না, জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকে এবং সেই রসটাকে কাজে লাগিয়ে কৃষকেরা কিন্তু বিভিন্ন রকমের শস্য আবাদ করে থাকে। দেখো যেটি দেওয়া আছে এখানে যে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা এবং রসুন ইত্যাদি রোপণ বা লাগানো যায় একটু ভালো ফলন যায় এবং কৃষকের 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় বাঁচে। অর্থাৎ জমি তৈরি সাধারণত একজন কৃষক যদি তার জমি প্রস্তুত করতে চান সেক্ষেত্রে হয়তো বা তারপর 1 মাস লেগে যায় যে জমিকে প্রথমে লেবেলিং করতে সমান করতে হয়, তারপরে পানি থাকলে পানির চাহিদা পূরণ করা হয় এবং জমিকে সারি টানতে হয়, লাইন যদি সারি করে কোনো একটি শস্য আবাদ করতে হয় তার জমিতে সারি করতে হয়, লাইন করতে হয়। তো অনেকগুলো কাজ হয়, এতে প্রায় একজন কৃষক 1 মাসের মতো সময় লেগে যায়। কিন্তু যদি সে শূন্য চাষ পদ্ধতি করে তাহলে কিন্তু তার জমি তৈরি করে লাগতেছে না এবং এর ফলে যেতে হবে প্রায় 1 মাস আগেই সে তার কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে সক্ষম হবে। এরপর রয়েছে আমাদের রিলে চাষ। এটি অনেকটা হচ্ছে শিক্ষার্থী বন্ধু রিলে রেসের মতো, রিলে দৌড়ের মতন, যে তোমরা রিলেসে থাকবে যে দেখা যায় যে 2 জন করে প্রতিযোগী থাকে বা 2 জন 3 জন বা 4 জন করেও থাকতে পারে। সাধারণত 3 জন থেকে 4 জন থাকে। সেটিতে যেটি হয় যে একজন হাতে একটি ফ্ল্যাগ থাকে, একটি কাঠের সহ একটি ফ্ল্যাগ থাকে। তো একজন প্রথমে যে দূরত্ব সেটি 200 মিটার হোক বা 500 মিটার হোক, প্রথমে একজন দৌড় শেষ করেন, সেই 400 মিটার জায়গা সম্পন্ন করার পর এটি দ্বিতীয় যিনি আছেন সদস্য একটি গ্রুপে তার কাছে দিয়ে দেন, দ্বিতীয় জন ঘুরে শেষ যখন করবেন তখন তৃতীয় জন দিয়ে দেয়। ঠিক রিলে চাষটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ওইরকমই। অর্থাৎ একটি ফসলের যখন ম্যাচুরিটি চলে আসবে, পূর্ণতা চলে আসবে, তখন যখন দ্বিতীয় ফসল আবাদ করা হয় তখন এটিকে বলা হয় হচ্ছে রিলে চাষ। অর্থাৎ এটি এমন একটি শস্য প্রযুক্তি যেই প্রযুক্তির মাধ্যমে দ্বিতীয় ফসল লাগানো হয় প্রথম ফসলের ম্যাচুরিটি অর্থাৎ পূর্ণতাটা আসার পরে।
দেখো এই যে শিক্ষার্থী বলে দিয়েছে, দেখো যে কৃষকের একটি শস্যে ফুল আসার পর, অর্থাৎ তোমার যে প্রথম ক্রপটি হবে সেই প্রথম ক্রপের ফুল আসার পর দ্বিতীয় ক্রপটি তুমি তোমার জমিতে আবাদ দ্বিতীয় ক্রপটি লাগিয়ে দিবে। এর ফলে যেটি হবে যে সেচের সীমাবদ্ধতা, অর্থাৎ তুমি তোমার প্রথম ক্রপ করার ক্ষেত্রে যে ফাইনাল অর্থাৎ শেষ দিয়েছিলে, সেচ দেওয়ার ফলে জমিতে যথেষ্ট পরিমাণ রস আছে, জমিতে যথেষ্ট পরিমাণ পানি আছে, এই পানির কে কাজে লাগিয়ে, এই পানির উৎসটাকে কাজে লাগিয়ে তুমি প্রথম ক্রপটি করবে। অর্থাৎ প্রথম ক্রপ তৈরি করার ক্ষেত্রে জমিতে যে আলাদাভাবে পানি সরবরাহ করা বা যোগান দেওয়া বা আলাদা জমি চাষ করা, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা রিলে চাষ করার মাধ্যমে লাগে না। এর ফলে যেটি হয় দেখো যে সেচের সীমাবদ্ধতা, শ্রম ঘাটতি এবং সময়ের অভাব, অর্থাৎ আমি যেটি বলেছিলাম যে শূন্য চাষের ক্ষেত্রে জমি প্রস্তুত করতে গেলে এক কৃষকের 1 মাসের মতো সময় লাগে, এখানে কিন্তু সেটি লাগতেছে না। অর্থাৎ দ্বিতীয় শস্যটির জন্য কোনো প্রকার জমি প্রস্তুত না করেই আমাদের যে প্রথম শস্যের জন্য যে ফাইনাল বা শেষ যে জমি পরিচর্যা করা হয়, সেই পরিচর্যার মাধ্যমেই সেই পরিচর্যাটাকে কাজে লাগিয়ে কিন্তু দ্বিতীয় শস্যের তুমি লাগিয়ে দিতে পারো। এর ফলে আমাদের কিন্তু সেচের সীমাবদ্ধতা, শ্রমঘাটতি এবং সময়ের অভাব দূর করা যায়। এবং আমাদের কৃষকেরা সাধারণত ধানের ক্ষেত্রে রিলে চাষ করে থাকেন। রিলে চাষ দ্বারা মাটির এই গঠন উন্নত হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। সাধারণত সিম জাতীয় বীজ বপন করা হয় দ্বিতীয় শস্য হিসাবে, এবং সিম জাতীয় গাছের একটি বৈশিষ্ট্য আছে যে এটির মধ্যে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, এদের গাছের মধ্যে নডিউল থাকে এক রকমের, রুটের মধ্যে এরকম শিক্ষার্থী বন্ধুরা যে নডিউল থাকে, যেটি হচ্ছে যে আমাদের যে বায়োলজিক্যালি যে নাইট্রোজেন আছে সেটিকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে তারা ক্যাপচার করতে পারে, নিয়ে নিতে পারে, ধারণ করতে পারে, সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই 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 সিম জাতীয় শস্যের মধ্যে পাওয়া যায়, যেটাকে নডিউল বলা হয়। এবং এই জাতীয় শস্য চাষ করলে যেটি হয় যে আমরা ইউরিয়া যে সার লাগে, অর্থাৎ নাইট্রোজেনের উৎস হিসাবে আমরা ইউরিয়া সার জমিতে দিয়ে থাকি বা একজন কৃষক প্রয়োগ করে থাকেন, সেটির পরিমাণ কিন্তু সেই প্রয়োগের পরিমাণ বা সেই সারের পরিমাণ কিন্তু কমে যাবে যদি জমিতে এরকম সিম জাতীয় গাছ চাষাবাদ করা হয়ে থাকে। কারণ হচ্ছে যে তারা নাইট্রোজেনকে ফিক্স করে গ্রহণ করে আটকিয়ে এটিকে জমির সাথে মাটির সাথে মিশিয়ে নাইট্রোজেনের অভাব পূরণ করে থাকে। তো এরপর সম্পদের লাস্ট একদম সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেখো যে ফসল বহুমুখী প্রধান উদ্দেশ্যে অধিক উৎপাদন, আমি বলেছি যে একটি জায়গায় দুটি ফসল চাষ করলে অবশ্যই আমাদের উৎপাদনও বাড়বে এবং এর ফলে যেটি হবে যে কৃষকের আয়ও বেড়ে যাবে। এবং এর ফলে যেটা হবে যে জমি, সময়, সেচের পানি, কৃষি যন্ত্র বা কৃষি প্রযুক্তি, এগুলো হচ্ছে কৃষকের কৃষি সম্পদ, এগুলোর ব্যবহার কি, যেহেতু আমরা একটি সেচ দিয়ে দুটি ফসলের আবাদ করতেছি, আমাদের সেচের পানি কম লাগবে এবং সেচ দেওয়ার জন্য আমাদের যে পাম্প, সে সেচ পাম্পের পরিমাণ অত সেই কৃষি যন্ত্রপাতি পরিমাণ ব্যবহারও কম করতে হবে। এর ফলে কৃষক তার প্রযুক্তি অথবা তার যে সম্পদ, সে সম্পদকে কমভাবে কাজে লেগে সে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে। এবং বিনা চাষে যেটা বললাম শূন্য চাষের ফলে যেটা হয় যে সময় এবং অর্থ দুটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সাশ্রয় হয়ে থাকে। এবং এর ফলে যেটি হয় যে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং কৃষকের উৎপাদনও অধিক হয় এবং আয়ও কিন্তু বেশি হয়ে থাকে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পার্ট 5 অর্থাৎ মাঠ ফসলের বহুমুখীকরণ। এটিতে আমরা শিখলাম যে উদ্দেশ্যগুলো কি কি, এবং আমরা কয়েকটি প্রযুক্তি নিয়ে কথা বলেছি যে সেই প্রযুক্তিগুলো কৃষকরা ব্যবহার করে কি ধরনের সুবিধা পেয়ে থাকেন। আশা করি তোমরা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তোমরা এটি বুঝতে সক্ষম হয়েছে এবং বাসায় তোমরা অনুশীলন করবে। অনুশীলন যখন তোমরা করবে, অনেক বেশি যখন অধ্যয়ন করবে, আশা করি যে তোমরা প্রতিটি বিষয় খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে। আমি পরবর্তী ক্লাসের বিষয়ে আলোচনা করব, আমরা আরো একটি নতুন টপিক নিয়ে আসবো, সেই আশা রেখেই আমি আজকে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তো দ্বিতীয় ক্লাস অবধি তোমরা, আমাদের পরবর্তী ক্লাস হওয়া অবধি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।